বাংলাদেশ এবং বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যেখান থেকে চ্যানেল আই দেখছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্য। সাম্প্রতিক নানা বিষয় নিয়ে আলোচনার জন্য আমার সঙ্গে স্টুডিওতে রয়েছেন আমার বাবা আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুল সালাম এবং আমার ডানে রয়েছেন বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। স্বাগত আপনাদের দুজনকে তৃতীয় মাত্রায়। এটা এখন মোটামুটিভাবে মনে হচ্ছে যে বাংলাদেশ সংস্কার, নির্বাচন, অন্তর্ভুক্তি এবং বিচার এই বিতর্কের বৃত্তজালে আটকে গেছে। সো পরিত্রাণ আসলে কি, এর থেকে বেরোয়ার উপায় কি, না এই বিতর্ক চলতে থাকবে এবং সেটা সমাজ, রাষ্ট্র, রাজনীতির জন্য ইতিবাচক দিক? আব্দুল সালাম। আপনাকে ধন্যবাদ। আমার সহ-আলোচক বিজ্ঞ রাজনীতিবিদ সাইফুল ভাইকে ধন্যবাদ। যারা দেখছেন শুনছেন তাদেরকেও ধন্যবাদ। আপনি যেমনি একটা প্রশ্নবোধক করলেন, আসলে এটা সব জাতিরই প্রশ্ন যে দীর্ঘ 17 বছর ধরে আমরা লড়াই করছি গণতন্ত্রের জন্য, 15 বছর ভোটের জন্য আমরা লড়াই করতেছি এবং যে জগদ্দল পাথরের মতো ফ্যাসিবাদ চেপে ছিল যে গণতন্ত্র, আমরা কি নির্বাচন চাই না উন্নয়ন চাই, সেই সময় ছিল তাদের এই প্রশ্ন। এখন আবার নতুন করে প্রশ্ন আসছে যে আমরা সংস্কার চাই না নির্বাচন চাই। এটা তো জাতির জন্য কাম্য না। আমরা সবটাই চাই। একটা যদি সাকসেসফুল একটা সরকার হয় তাহলে সে তো সব কিছুই নিশ্চিত করবে যে আমি এইটা চাই এইটা চাই না, এটা তো কোনো প্রশ্ন হতে পারে না। কারণ আমরা তো শেখ হাসিনাকে বিদায়ী করলাম যে আমরা একটা নির্বাচিত সরকার আসবে এবং জনগণ তার যে অধিকার হারাইছিল সেটা ফিরে পাবে এবং কত দিনের মধ্যে হবে সেটা ভেরি বিগিনিং, একদম 5ই আগস্টে তাদেরকে দায়িত্ব দেওয়ার পর থেকেই কিন্তু এই প্রশ্নটা আসছে যে আমরা বলে আসছি বিভিন্ন রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে যে একটা রোড ম্যাপ দেওয়ার জন্য, কিন্তু এই পর্যন্ত কিন্তু তারা সেটা ধারে কাছেও নাই। অর্থাৎ আমরা বলছি আপনি কতদিন থাকতে চান, কি কি সংস্কার করতে চান, আপনি ক্লিয়ার কাট একটা কথা বলেন, কিন্তু সেই ব্যাপারে কোনো নাই। তো এখন আমরা যেটা বলবো যে যেহেতু এই সরকার একটা ইন্টেরিয়াম সরকার, কাজেই তাকে আমার মনে হয় আর সময় ক্ষেপণ না করে যেটা নির্বাচনের শিডিউল একটা তারা অ্যানাউন্স করা উচিত এবং সেই ব্যাপারে বিএনপির সাথে কথা হয়েছে, অন্যান্য রাজনৈতিক দলগুলোর সাথে কথা হয়েছে এবং এই ব্যাপারে কারো কোনো দ্বিমত নাই যে আমরা নির্বাচনটা বেশিরভাগই বাই ডিসেম্বর আমরা চাই। এর মধ্যে একজন দুইজন হয়তো থাকতে পারে। এতদিন তো আপনাদের একটা ভালো নির্বাচনের দাবি ছিল এবং প্রফেসর মোহাম্মদ ইউনূস বলছেন যে ইতিহাসের সেরা নির্বাচন, বাংলাদেশের ইতিহাসে সেরা নির্বাচন করবে তার সরকার। সেটা এখনও আছে, সেটা তো আমরা এখনও চাই। ধরেন আপনি সেরা নির্বাচন যদি বলেন 91-এ তো এখন পর্যন্ত যে কতগুলো নির্বাচন হয়েছে সবচেয়ে সেরা নির্বাচন হয়েছে 91-এ এখন পর্যন্ত গ্রহণযোগ্য। তো সেই নির্বাচনটা করতে তারা কতদিন সময় নিয়েছিল? অত তো সময় লাগে। আমার কথা হলো যে সেই কারণেই তো প্রশ্ন তুললাম যে ওইদিকে একদিকে নির্বাচন, অন্যদিকে সংস্কার, আরেকদিকে বিচার, আরেকদিকে আওয়ামী লীগ থাকবে কি থাকবে না, নির্বাচন করতে পারবে কি পারবে না, রাজনীতি করতে পারবে কি পারবে না, মিছিল করতে পারবে কি পারবে না, এই বিতর্ক, এই আলোচনা। না, বিতর্ক তো থাকবেই, বিতর্ক থাকবে, আলোচনা থাকবে, সমালোচনা থাকবে। তার মধ্যে দিয়ে সময় তো পার হচ্ছে, 8 মাস চলে গেছে। সময় কিন্তু কারোর জন্য বসে থাকে না। তো কাজে আমার লাইফে তো আমার অনেক কিছু চাওয়া পাওয়া থাকতে পারে, আমি এই হব এই করব, কিন্তু ওই সময়টা তো আছে, ওই সময়ের মধ্যেই আমাকে হইতে হবে। এই সরকারও ওই সময়ের মধ্যেই তাকে করতে হবে, সময়ের বাইরে তো আর সে যেতে পারবে না। এটা তো একটা অন্তর্বর্তীকালীন সরকার, এটা তো একটা পূর্ণ একটা সরকারের যে মেয়াদ বাংলাদেশে নর্মালি 5 বছর, সেই 5 বছরের জন্য তো না। কাজে ইন্টেরিয়াম গভর্নমেন্ট যেহেতু, তার তো ইন্টেরিয়াম হিসেবেই দায়িত্বটা পালন করতে হবে। তো কাজে সেই সময়ের মধ্যে কতটুকু সে করতে পারবে। আমরা তো বারবার বলছি সংস্কারের ব্যাপারে কারো কোনো আপত্তি নাই। আমরা তো বলছি আপনি সংস্কার করেন, তাহলে এতদিন বসে রয়েছেন কেন? আমরা তো বিচার করেন, বিচার তো কোনো আপত্তি নাই, কিন্তু সব কিছুই যে সব এই সরকার করে যেতে পারবে আর এখানে দুধে দোয়া দেশটারে এমন একটা পলিশ অবস্থায় নিয়ে যাবে এই দেশে আর কোনো সমস্যা থাকবে না। আমরা তো এরকম মুক্তিযুদ্ধ ওই স্বপ্ন নিয়েই করছিলাম যে পাকিস্তানিরা আমাদেরকে সব কিছু বঞ্চিত করতেছে, দেশ স্বাধীন হবে। অন্তত আমি তো একটা স্বপ্ন দেখতাম সেই সময় ইন্টারমিডিয়েটের ছাত্র হিসাবে যে দেশ স্বাধীন হবে, কবে ঢাকা ফিরে যাব,
আর পল্টন ময়দানে জনসভার প্রয়োজন হবে, রাজপথে আর কোনো মিছিল হবে না, মিছিলে আর কোনো গুলি হবে না, এটা তো সেই সময় স্বপ্ন ছিল, তাই না? তো এখন যদি সেটা কি বাস্তবায়িত হয়েছে? দেখা যায় এখনও যে এই সরকার এখানে সব কিছু দুধে দোয়া করে যেতে পারবে এই সময়ের মধ্যে, সেটা তো সম্ভব না, সেটা তো সম্ভব না। কাজে আমাদের তারা কি করতে চায় এটা স্পেসিফিক অনতিবিলম্বে যে এইটুকু আমরা সংস্কার করলাম, বাকিটুকু যেটা আমরা বারবার বলছি এর আগেও, যে বাকিটুকু নিশ্চয়ই আমাদের একটা জাতীয় ঐক্যমত্য সৃষ্টি হতে পারে, যে বা পরবর্তী নির্বাচিত সরকার আসলেও যাতে এই সংস্কারগুলো কন্টিনিউ থাকে। মিস্টার সাইফুল হক, আপনি বলবেন আমরা যেটা লক্ষ্য করছি যে বিএনপি, জামাত, এনসিপি, সরকার এবং সরকারের বাইরে থাকা দেশে বিদেশের কিছু শক্তি, তাদের এই বিপরীতমুখী কথাবার্তা, আকাঙ্ক্ষা, তৎপরতা, এগুলো আসলে বাংলাদেশের রাজনীতিকে জটিল করে তুলছে কিনা বা আরও সংকটময় করে তুলছে কিনা, আপনার কাছে কি মনে হয়? আপনাকে ধন্যবাদ প্রিয়ভাজন সালাম ভাই, আর তৃতীয় মাত্রার অনুষ্ঠানের দর্শক শ্রোতা, আমি তাদেরকেও শুভেচ্ছা জানাই এবং অভিনন্দন জানাই। পরিস্থিতি তো মনে হচ্ছে যে ক্রমান্বয়ে জটিল থেকে জটিলতর হয়ে উঠছে, কিন্তু এটা জটিল হবার কোনো প্রশ্ন ছিল না। 8 মাস পরে এখন এই সরকারের প্রধান এজেন্ডা হচ্ছে 16 বছর ধরে মানুষ যেই নির্বাচনের জন্য অপেক্ষা করছে, মানুষ তার প্রতিনিধি নির্বাচন করতে চায়, একটা নির্বাচিত সরকার যাদের একটা পপুলার ইলেকটেড ম্যান্ডেট আছে, এরকম একটা সংসদ এবং সরকার গঠিত হবে। 16 বছর ধরে মানুষ এই পরিস্থিতির জন্য অপেক্ষা করছে। আর আপনি যেটা বলছিলেন যে বিচার এবং সংস্কারের প্রশ্ন, এটা খুবই ভুল একটা ব্যাখ্যা হাজির করা হচ্ছে, কিছুটা ইন্টেনশনালি এটাকে বলা হচ্ছে। সকল রাজনৈতিক দল যারা আমরা 16 বছর ধরে রাজপথে, যারা এখনও যারা রাজপথে আছেন, এটা আমরা প্রত্যেকেই আমরা কিন্তু সংস্কারের ব্যাপারে ডেফিনেট এজেন্ডা অনেক আগে আমরা হাজির করেছি। সেটা 31 দফা বলি, বিপ্লবী ওয়ার্কার্স পার্টিরও এর বাইরে আমাদের দফা আছে, গণতন্ত্র মঞ্চের রয়েছে, বিএনপি সহ যারা আমরা যুগপৎ আন্দোলনে ছিলাম, মানুষের কাছে তো আমরা পাবলিকলি আমরা অঙ্গীকার করেছি। সেটা 5ই আগস্টের পরে ঘুম থেকে জেগে উঠে আমরা বলিনি যে এই জিনিসগুলো করতে হবে। তার মানে পুরনো জমানা যেহেতু আমরা কেউ ফিরতে চাই না, যে ব্যবস্থা একটা দল একজন ব্যক্তিকে চূড়ান্ত কর্তৃত্ববাদী শাসকে পরিণত করে, আমরা সেই ব্যবস্থার যে উৎস সংবিধান, রাষ্ট্র, সরকার, প্রশাসন, আমরা তার একটা গণতান্ত্রিক পরিবর্তন চেয়েছি, রূপান্তর চেয়েছি, সংস্কার চেয়েছি। সুতরাং রাজনৈতিক দলগুলোর তারা তো প্রত্যেকে, আমি দেখছি যে প্রত্যেকের সংস্কারের ব্যাপারে তাদের অ্যাটিটিউডটা ভেরি পজিটিভ। সরকারের কাজটা কি? সরকারের কাজ হচ্ছে তিনি একটা সঞ্চালকের ভূমিকা তারা পালন করেন। আপনি যে ভূমিকাটা পালন করছেন এই অনুষ্ঠানের ক্ষেত্রে, তার কাজ হচ্ছে তাদের স্টেক হোল্ডার রাজনৈতিক দলগুলো, ইতিমধ্যে তারা কিন্তু মানুষকে তারা হাজিরও করেছেন যে রাজনৈতিক দলগুলো ন্যূনতম যেখানে একমত হতে পারবে, বটম লাইন কোনটা হবে, যেখানে আমরা সবাই একমত হতে পারবো সেটা হবে বটম লাইন। তো এর মধ্যে যে আলাপ আলোচনা ফলছে, আর জাতীয় ঐক্যমত কমিশন যেটা হয়েছে, আমি মনে করি সে কাজটা করলে আমরা কোথায় কোথায় একমত, কাজটা অনেকখানি সহজ হয়েছে। কেন সহজ হয়েছে? কারণ অনেকগুলো ব্যাপারে তো আমাদের পাবলিক অবস্থান আছে, কমিটমেন্ট আছে, যে অনেকগুলো রিফর্মের ব্যাপারে আগে থেকে আমরা বলে আসছি। সুতরাং এটা নিয়ে অপ্রয়োজনীয় এটাকে বিতর্ক করার কোনো প্রশ্ন নেই। সরকার দাঁড়াবে, অন্তর্বর্তী সরকার অথবা জাতীয় ঐক্যমত কমিশন, সবাই যেখানে আমরা একমত হতে পারি দাঁড়াবে। এটা দাঁড়ান কী হবে? একটা সমঝোতা হবে, বোঝাপড়া হবে, আমরা প্রয়োজন বোধে একটা সনদে আমরা স্বাক্ষর করব, যেটা নিয়ে পরবর্তী ইলেক্টেড পার্লামেন্টে সেগুলো আইনে পরিণত হবে বা সংবিধান কিছু জায়গায় পুনর্লিখিত হবে, সংশোধিত হবে। বিচারের প্রশ্ন, সবাই ব্যাপারে একমত যে আমাদের এখানে গণহত্যা হয়েছে, ইতিমধ্যে আইসিটি ট্রাইব্যুনাল তার কাজ তারা করছেন, 16 বছরে অসংখ্য অপরাধ হয়েছে, বরঞ্চ যে পরিমাণ মামলা হবার ব্যাপার ছিল, যে পরিমাণ গ্রেপ্তার বা অন্যান্য ব্যবস্থা দরকার ছিল, বরঞ্চ সেটা হয়নি। তারপরে যেটা হয়েছে, নিশ্চয়ই সবাই ব্যাপারে একমত, গণহত্যা হয়েছে, অপরাধ হয়েছে, তার শাস্তি হতে হবে। এখন কাজ হচ্ছে এটাকে স্পিড আপ করা। সুতরাং এ ব্যাপারে কোনো রাজনৈতিক দল, আমি রাজনৈতিক মানুষ আমি তো দেখিনি প্রত্যেক, তার মানে আমি যেটা বললাম একটা শব্দ ব্যবহার করেছি, ইন্টেনশনালি হাজির করা হচ্ছে যে কোনো রাজনৈতিক দল তারা বিচারটা চায় না কি সংস্কারটা চায় না। এটা খুবই ভুল ব্যাখ্যা
এবং এটা হচ্ছে উদ্দেশ্য প্রণোদিত। কারণটা কি, দুটো ইস্যুতে কেউ কেউ চ্যাম্পিয়ন হতে চান খুব হাস্যকরভাবে, খুবই উদ্ভটভাবে, কারণ সবাই ব্যাপারে একমত। আরেকটা হচ্ছে এই দুটো বলে রাজনীতির মধ্যে একটা জায়গা তারপর একটা করে নেওয়া আর কি। আপনি বলছেন সংস্কার এবং বিচারের ইস্যু। সংস্কার এবং বিচারের প্রশ্ন। সুতরাং সংস্কার বিচারটাকে নির্বাচনের মুখোমুখি দাঁড়ানোটা পুরোপুরি অযৌক্তিক, পুরোপুরি অযৌক্তিক, খুব উদ্ভট এবং হাস্যকর। এর লক্ষ্যটা হচ্ছে প্রকারান্তরে সরকারকে একটা আরও প্রলম্বিত সময়ের জন্য রাখা যায় কিনা। বর্তমান সরকারের সাথে যারা যুক্ত আছেন ভেতরে বাইরে, যারা এই সরকারে যারা এখন বহুমাত্রিকভাবে যারা এখন লাভবান হচ্ছেন নানাভাবে, তারা চাচ্ছেন যত লম্বা সময় সরকারকে রাখা যায়। সুতরাং এখানে এটা কোনো এই যে অভিযোগ যেটা হাজির করা হচ্ছে, এটা একটা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে কোনো দলকে একটু হিউমিলিয়েট করবার জন্য, ছোট করবার জন্য, খাটো করবার জন্য। এটা হলো একটা কথা। দুই হচ্ছে যে প্রশ্নটা আসছে কেন, উপদেষ্টা যখন বলেন যে পাবলিক চাইছে যে আমরা আরও 5 বছর ক্ষমতায় থাকি, আবার কেউ কেউ বলছেন যে আমরা আমরা অনির্বাচিত সরকার, এটা কে বললো? এটা মানে আমরা নির্বাচিত নই, এটা কে বললো? এই যে কথাগুলো বলা হচ্ছে তার অর্থটা কি? এটা কি সরকারের কথা, সরকার একটা অংশের কথা, নাকি একই সাথে প্যারালেল অনেকগুলো সরকার যে কাজ করছে, নাকি এটা কোনো একটা অংশ, কোনো একটা লবির কোনো একটা বক্তব্য? আমি এখনো পর্যন্ত অন্তর্বর্তী সরকারের যিনি প্রধান, আমি তার উপরে এখনো পর্যন্ত আমি আস্থা রাখতে চাই। কোন অর্থে? তিনি এখনও যেটা তিনি সর্বশেষ বললেন যে ডিসেম্বর থেকে জুন আগামী বছরের মধ্যে, ইতিমধ্যে বহুল আলোচিত হয়েছে যে আপনি 18 বা 20 ফেব্রুয়ারির পরে নির্বাচনটা যাবার কোনো বাস্তবতা নাই। প্রথমত রমজান শুরু হবে, আর তারপরে আমার এখানে কালবৈশাখীর প্রশ্ন, এখানে আমাদের আবহাওয়াগত জলবায়ুর যে পরিবর্তন সে প্রশ্ন, এটা আমাদের জন্য অনুকূল সময়টা নয়। তো এটা বোঝার জন্য পণ্ডিত হওয়া দরকার নেই, সাধারণ কাণ্ডজ্ঞান সম্পন্ন যে কোনো মানুষ এটা বুঝবে। নভেম্বর ডিসেম্বর থেকে বা জানুয়ারি পর্যন্ত এই সময়টা আপনার জন্য একটা উপযুক্ত সময়। আর আমি প্রায় বলি, সুতরাং প্রধান উপদেষ্টা যেটা বলেছেন ওনার ইন্টেনশন, তার মানে ব্যাপারটা উনি 30শে জুন করতে চান, ব্যাপারটা এরকম না, মানে এর আগে যে কোনো সময়। এখন দেখা যাচ্ছে যে রোজার আগে করতে হলে আপনাকে 10 থেকে 15 ফেব্রুয়ারির মধ্যে আপনাকে ত্রয়োদশ নির্বাচন আপনাকে সম্পন্ন করতে হবে। এখন রাজনৈতিক দলগুলোর সাথে সরকারের যদি একটা জীবন্ত যোগাযোগ থাকে, বোঝাপড়া থাকে, তখন আপনি 15 দিন কি 1 মাস যদি আগে পরে হয়, এটা নিয়ে কেউ কোনো প্রশ্ন উঠবে না। প্রশ্নটা উঠছে কখন? যখন আপনার উদ্দেশ্য নিয়ে প্রশ্ন উঠছে, যখন আপনার হিডেন কোনো এজেন্ডা আছে কি না এটা নিয়ে যখন প্রশ্ন উঠছে, তখন মানুষের মধ্যে অন্য কিছু দেখার কোনো কারণ কাজ করে। আরেকটা কথা, কেন কথাটা আসছে, ইলেকশন কমিশন ডিসেম্বরকে তারা বলেছেন ডিসেম্বরকে লক্ষ্য রেখে তাদের যাবতীয় প্রস্তুতি তারা সম্পন্ন করছেন। এদের মধ্যে ভোটার তালিকা প্রকাশিত হয়েছে, বাকি কাজগুলো আগামী 2-3 মাসের মধ্যে সম্পন্ন করা সম্ভব। জাতীয় ঐকমত্য কমিশন যে কাজটা শুরু করেছেন, তারা যদি গতিটা একটু বাড়িয়ে নেন, আগামী 1.5 থেকে 2 মাসের মধ্যে আলোচনাটা সম্পন্ন করে কোথায় আমরা একমত সেই প্রশ্নগুলোকে লিপিবদ্ধ করে সেখানে একটা বোঝাপড়া সম্ভব। বাকি যেগুলো আনসেটেল ইস্যু সেগুলো ওপেন থাকবে, পলিটিক্যাল এরিনাতে আলোচনা থাকবে, কথাবার্তা থাকবে, দলের এজেন্ডা অথবা জোটের এজেন্ডা পাবলিক স্ফেয়ারে সেগুলো আলোচনার মধ্যে থাকবে। তাহলে সরকার এই জায়গাটা, এবং আরেকটা কথা প্রশ্নটা যে আপনি বাস্তবে তো দেশটা চলছে না, আমি আপনার অনুষ্ঠানে বলেছি জানি না যে আপনি ঢাকা শহরে যে সরকারকে যেভাবে দেখছি, ঢাকার বাইরে তো সরকার আসলে তো পুরোপুরি চলতে পারছে না। এক ধরনের সামাজিক নৈরাজ্যের একটা অবস্থা। মানুষ সরকারকে সহ্য করছে। কেন সহ্য করছে? যেটা মানুষ সমর্থন দিয়েছে। আমরা সরকারকে সমর্থন দিয়েছি, এখনও সমর্থন জুগিয়ে যাচ্ছি, যেটা আমাদের সরকার। সুতরাং এই আমরা সরকারকে সমালোচনা করছি কেন? সরকার যেন রাইট ট্র্যাকে থাকে। তাদের প্রধান যে এজেন্ডা, অর্থাৎ বিচারের প্রশ্ন, সংস্কারের প্রশ্ন, সবাই একমতের ব্যাপারে। এখন কত দ্রুত 8 মাস পরে আপনি এটাকে যখন দৃশ্যমান করতে পারেননি, তার দায় দায়িত্ব তো অবশ্যই সরকারকে বহন করতে হবে। ইতিমধ্যে আমরা 2টো তত্ত্বাবধায়ক সরকারের মেয়াদ পার হয়ে এখন আরেকটা তত্ত্বাবধায়ক সরকারের মেয়াদ আমরা কিন্তু পার হতে চললো। সুতরাং আমি মনে করি যদি আপনার গুড উইশেস কাজ করে, যদি আপনার পলিটিক্যাল উইজডম থাকে, যদি আপনার পলিটিক্যাল উইল কাজ করে,
আমি মনে করি আপনি সংস্কার বিচার নির্বাচন নিয়ে কথা বলেছেন, আওয়ামী লীগের ইস্যুটা আমি টেনেছিলাম, এটাও আলোচনার মধ্যে হচ্ছে যে আমি একটু বলতে চাই, ছোট্ট করে যদি বলেন। আমি যেটা বলতে চাই যে প্রথমত আমরা তো আওয়ামী লীগের যে গণহত্যার জন্য যারা দায়ী তার জন্য আইসিটি ট্রাইব্যুনাল আছে, তার সেখানে বিচার হবে, এ ব্যাপারে আমরা সবাই একমত এবং জনগণের এটা তো আমাদের অভ্যুত্থানের অত্যন্ত গুরুত্বপূর্ণ দাবি হচ্ছে এটা। 2 নম্বর হচ্ছে 16 বছরে তার অনেকগুলো অপরাধ হয়েছে, তারও একটা বিচারিক কার্যক্রম, সেটাকে আমরা ত্বরান্বিত নিশ্চয়ই আমরা দেখতে চাইব এবং এই সরকারের আমলে যদি কিছু দৃশ্যমান অগ্রগতি হয় সেটাকে অবশ্যই আমরা স্বাগত জানাবো। কিন্তু দল হিসেবে তো আওয়ামী লীগকে তো নিষিদ্ধ করা হয়নি। সরকার এই প্রশ্নটা খুব পরিষ্কার কোনো উত্তর এখনো পর্যন্ত দেয়নি। যদি কোনো দলকে যদি নিষিদ্ধ আপনি না করেন তাহলে সেই দলকে আপনি তার স্বাভাবিক গণতান্ত্রিক কার্যক্রমে আপনার বাধা দেবার আইনগত জায়গাটা কোথায়? এখানে একটা নৈতিক জায়গা আছে। নৈতিক জায়গাটা কোথায়? নৈতিক জায়গাটা হলে যে আওয়ামী লীগ 8 মাস পার হয়েছে, এখনও পর্যন্ত তারা কিন্তু এই তাদের অপরাধের গণহত্যার যে দায় স্বীকার করা, জাতির কাছে ক্ষমা প্রার্থনা করা, তার জন্য অনুতপ্ত হওয়া, অনুশোচনা করা, এখনও আমরা কিন্তু সেটা কিন্তু দেখিনি। বরঞ্চ এখনও পুরনো বয়ানটা, বরঞ্চ পুরনো তারা তাদের অবস্থানটাকে এখনও পর্যন্ত যৌক্তিকতা প্রমাণ করবার চেষ্টা করছে। আমি বলেছি আমাদের নারায়ণগঞ্জের একটা কর্মসূচিতে, চোরাগোপ্তা কায়দায় ঝটিকা মিছিল করে আওয়ামী লীগ যেভাবে রাজনীতিতে ফিরে আসতে চায় সেটা সম্ভব হবে না। কারণ আওয়ামী লীগ, কিন্তু আমি বাক্যটা শেষ করি, কারণ আওয়ামী লীগকে তো বলতে হবে যে আমি 16 বছরে তার যে অপরাধ করেছেন, গণহত্যার যে অপরাধ করেছেন, মানুষের কাছে কি আওয়ামী লীগের দায়িত্বশীল কোনো জায়গা থেকে তাদের কোনো বক্তব্য, তাদের হাইকমান্ড থেকে কোনো বক্তব্য আমরা কি পেয়েছি? এই কথার সঙ্গে অনেকে একমত হবেন, কিন্তু যখন স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন যে আওয়ামী লীগ ঝটিকা মিছিল করলে পুলিশ যদি শৈথিল্য দেখায় তাহলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে, আপনি এই বক্তব্যকে কি? না, আমি বলতে চাই যে আপনি মানে ঝটিকা মিছিলকে বাধা দেওয়ার পক্ষে আপনি? না 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 আমি বলছি আপনি আমি প্রথম যে কথা বলছি যে আওয়ামী লীগকে তার দায় স্বীকার করা, ক্ষমা, এটা হচ্ছে 1 নম্বরের প্রশ্ন। 2 নম্বর হচ্ছে মানুষের কিন্তু আওয়ামী লীগের ব্যাপারে প্রচণ্ড ক্ষোভের জায়গাটা আছে, সেটা নিশ্চয়ই সরকারকে বিবেচনার মধ্যে নেবার প্রশ্ন আছে। কিন্তু টেকনিক্যালি যদি বলেন, আইনগতভাবে তো যেহেতু আপনি নিষিদ্ধ করেননি, আপনি মানে হিজবুত তাহরির তারা পুলিশের সামনে তারা হাজার হাজার মানুষ নিয়ে তারা পুরো দিনব্যাপী প্রস্তুতি নিয়ে তারা যখন মিছিল করলো, শেষ দিকে এসে আপনি কয়েকজনকে আপনি সেখানে গ্রেপ্তার করলেন। তো এখন আপনি আওয়ামী লীগকে নিষিদ্ধ সংগঠন যদি নিষিদ্ধ না হয়ে থাকে তাহলে আওয়ামী লীগ কীভাবে রাজনীতিতে ফিরবে? তাহলে হয় আপনি বলবেন নিষিদ্ধ সংগঠন, তারা কোনো মিছিল, তারা কোনো ঝটিকা মিছিল করতে পারবে না। কিন্তু আওয়ামী লীগের দায়ের জায়গাটা আমি যেটা পুরোনো দল হিসেবে তাদেরকে দায়িত্বটা নিয়ে বলতে হবে। তারা যদি এটা না বলে তাহলে এভাবে তারা কিন্তু ফিরতে পারবে না। আব্দুল সালাম জি বলেন। না, শুনছিলেন অনেকগুলো প্রসঙ্গ আমরা আলোচনা করলাম। না, প্রসঙ্গ শোনেন, একটা হলো যে এটা আমি তো মনে করি যে তাহলে কি সময় ক্ষেপণ করা হচ্ছে আওয়ামী লীগকে পুনর্বাসনের জন্য। তো অনেকে প্রশ্ন করছে যে জুন পর্যন্ত, মিস্টার সাইফুল হক তার কিছু ব্যাখ্যা দিয়েছেন যে আপনি ডিসেম্বরে চাইছেন, জুন পর্যন্ত মানতেই বা আপনাদের অসুবিধে কি? না, আমার সেটা কোনো প্রশ্ন না। শুনে আজকে 6 মাস না 1 বছর থাকবে তাতে আমার কিছু আসা যায় না, কিন্তু আমি বলতেছি যে এর মধ্যে দিয়ে পরিস্থিতিটা আপনি কোন দিকে নিতে চাচ্ছেন, এটাই হলো প্রশ্ন। প্রশ্নটা হলো যে দেখেন, আমি যেটা মনে করি যে 1/11 থেকে বাংলাদেশে বিরাজনীতিকরণের একটা প্রক্রিয়া শুরু হয়েছে এবং সেই বিরাজনীতিকরণটাকে চূড়ান্ত পর্যায়ে নিয়ে গেছে আওয়ামী লীগ, হাসিনা। চূড়ান্ত পর্যায়ে আওয়ামী লীগটা যে আজকে আওয়ামী লীগের এই পরিণতির জন্য তো অন্য কেউ দায়ী না, শেখ হাসিনা দায়ী, তাই না? সে তো একটা নামে একটা আওয়ামী লীগের প্রেসিডেন্ট ছিল, কিন্তু সে তো একটা ফ্যাসিস্ট হিসাবে সব কিছুকেই ধূলিসাৎ করে দিছে। সে আওয়ামী লীগকেও ক্ষতি করছে, সে রাজনৈতিক প্রক্রিয়াকেও শেষ করছে, সে পুলিশকে শেষ করছে, সে আর্মিকে ধ্বংস করার চেষ্টা করছে, বিচার বিভাগকে শেষ করছে, সাংবাদিককে শেষ করছে, কোনটাকে শেষ করে নাই? জাতীয় আন্তর্জাতিকভাবে সব কিছু সে শেষ করে। কাজে এই দায়টা কে নিবে? এই দায়টা কি আর জাতি নিবে নাকি? আজকে আওয়ামী লীগকে ফিরে আনার জন্য আমাদের তো মায়া কান্না করার কোনো কারণ নাই। বাকশাল কি ফিরে আসছে? বাকশাল তো ফিরে আসে নাই। তো সেই মতে আওয়ামী লীগ তো বিগত 15 বছর বাকশালের ভূমিকায় ছিল। তারা তো গণতন্ত্রী বিশ্বাস করে। যারা ক্ষমতায় আছেন বা ক্ষমতায় ভবিষ্যতে যাবেন, তারা যদি ডেলিভার না করতে পারেন, তারা যদি মোটামুটি একই ধাঁচের কাজ করেন, তাহলে আওয়ামী লীগের ফিরে আসার চান্স থাকে। সেটাই তো বলছি, এর জন্যই বললাম, যদি এখন তারা যদি এই সরকার যদি তাকে ফিরে আনার জন্য নির্বাচনকে ডিলে করে, তাহলে তো আমরা এখন তাই মনে করব
যে তারা যদি মনে করে যে আওয়ামী লীগ নির্বাচন দেয় নাই, কেন নির্বাচন দেয় নাই, পরিষ্কার শেখ হাসিনার বক্তব্যই আছে, আমি কেন নির্বাচন দিব, ওই তারেক আইসা দেশ চালাবে এটার জন্য। তা এখন যদি আবার এই সরকারও যদি বলে আমি কেন নির্বাচন দিব, ওই বিএনপি ক্ষমতায় আসবে এটার জন্য, অর্থাৎ তাহলে তারা কি চায়? তাহলে চাওয়াটা তো একই যায়। তাহলে কি আমি তো অন্য জায়গায় আজকে আওয়ামী লীগ বা অন্য আধিপত্যবাদী শক্তির প্রশ্ন যদি আসেন, আজকে বলো যে আওয়ামী লীগকে পুনর্বাসনের জন্য কি সময় দেওয়া হচ্ছে নাকি, যে নির্বাচন আরও সময় দিতে হবে, নাহলে এই হবে না? কারণ আমরা তো ডে বাই ডে দেখতেছি যত সময় যাচ্ছে সেই আধিপত্যবাদী শক্তির সমর্থন নিয়ে পুষ্ট হয়ে তারা এই দেশে আরেকটা বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করছে। এমনকি এখন পর্যন্ত তো আওয়ামী লীগ তারা যে 15 বছর যে অত্যাচার, নিপীড়ন, নির্যাতন, গণহত্যা করছে, যেটা ভাই যেটা বললে, সেটা তো তারা দুঃখ প্রকাশ করেই নাই। এমনকি তারা বলতেছে তারা এখনও বৈধ সরকার। তারা বলতে এখন এই যে সুযোগগুলো কে দিচ্ছে? এই সরকার দিচ্ছে। আমরা তো এই জন্যই বলছি যে এই সরকার যদি এটাকে আরও দীর্ঘায়িত করে তাহলে কি সেই ষড়যন্ত্রের ফাঁদেই দেশটাকে নিয়ে যেতে চাচ্ছে? কিন্তু আমরা তো সেটা চাচ্ছি না। আমরা এই জন্যই বলছি যে আমরা অবশ্যই ভাই যে আমরা একমত যে আমরাই তো এই সরকারকে আনছি। এই সরকারকে আনার পেছনে উদ্দেশ্যটা কি? কারণ সেই সময় তো যখন আপনারা বলছেন আপনারা আনছেন, কিন্তু সরকার প্রধান বলছে যে ছাত্ররা তাকে অ্যাপয়েন্ট করেছে। না, ছাত্ররা কি আমাদের বাইরে নাকি? ছাত্ররা তো আমাদের বাইরে। যদি 5ই আগস্টে বিএনপি সহ, এবং এখানে আরেকটা প্রশ্ন আছে যে বা অনেকে বলছেন যে আপনারা পুরনোরা নতুনদের তরুণদের জায়গা করে দিতে চাইছেন না, এবং প্রফেসর মোহাম্মদ ইউনূসও একটি বিদেশি পত্রিকার সঙ্গে সাক্ষাৎকারে বলেছেন যে ছাত্ররা নতুন রাজনৈতিক দল করতে চাইছে এবং পুরনোরা সেটা পছন্দ করছে না, তারা পুরনো ধাঁচের রাজনীতি করতে চায়। আমরা কি কথাটা হুবহু না হলে একই রকম। আমরা কি ব্যারিকেড দিয়ে রাখছি? এখানে কি কেউ ব্যারিকেড দিয়ে আটকানো যায়, রাখা যায়? এটা তো ডিসাইড করবে জনগণ। আপনি এখন জনগণ ডিসাইড করবে যে সাইফুল সাহেবকে তারা চায়, জিল্লুর সাহেবকে চায় না আমাকে চায়। এটা তো আপনি আমি তিনজনে ডিসাইড করলে হবে না। এটা তো রাষ্ট্রের মালিক তো জনগণ, তাই না? তারা কি ওই তরুণ নেতৃত্ব কাকে চায়, কি চায় বা এটা তো জনগণ ডিসাইড করবে। তা আপনি ডিসাইড করার কে? আপনি ডিসাইড করার তো কেউ না, বা এটা আমেরিকা বা ইন্ডিয়া ডিসাইড করার তো কেউ না। ইন্ডিয়া ডিসাইড করছে, হাসিনাকে বসায় দিছে এখানে। জনগণ তো সেটা চায় নাই। জনগণ সেটা চায় না, এবং 5ই আগস্টে সেটা প্রমাণ হয়েছে যে এই দেশের জনগণ তাকে চায় নাই, যে কারণে আবার তাকে ওইখানে যে আশ্রয় নিতে হয়েছে। তো এখানে কেউ বানায় দিতে পারবে না। তো আজকে আমেরিকা বলেন অমুক যে রাষ্ট্রের কথা, তরুণ নেতৃত্ব এটা তো অটোমেটিক্যালি আসবে। কিন্তু গত 15 থেকে 17 বছর তো রাজনীতি হয় নাই, ছাত্র রাজনীতিটা হয়েছে। এই তরুণরা কি গত 17 বছর যখন প্রথম নির্বাচনটা হইল না, সেই রাতের ভোট দিনের ভোট রাত্রে হইল, আবার দামি নির্বাচন হইল, কোথাও কোনো বিশ্ববিদ্যালয়ে দেখছেন কোনো প্রটেস্ট হইতে? আমার ভোটটা আমি দিতে পারলাম না, কেন দিতে পারলাম না? হয়েছে নাকি? তো বিষয়টা হলো খালি বললে তো হবে না, সব কিছু তো একটা নর্মাল আপনি আসেন না রাজনীতিতে কেউ পদ তো এনে বাধার কোনো সুযোগ নাই। বা নির্বাচন কমিশনকে তো আমরা বলি নাই যে মুখে তোমরা দিতে পারবা না, যে তাতে তারা নির্বাচনে না আসতে পারে। এটা তো কোনো ওপেন। কিন্তু রাজনীতির কথা বলে বিরাজনীতিকরণ করবেন, সেইটা তো হইতে পারে না। আপনি রাজনীতিবিদদের খালি সমালোচনা করতেছেন ঢালাওভাবে। রাজনীতিবিদ আসেন না, ডিবেট করি, রাজনীতিবিদরা কতটুকু দায়ী, আর ওই যে সচিবালয়ে যারা বসে আছে তারা কতটুকু দায়ী, আর যারা ওই হাজার হাজার কোটি টাকা ব্যাংক লোপাট করে নিয়ে গেল তারা কতটুকু দায়ী। তা কাজে দেশের জন্য আজকের এই কথাগুলো তো মানতে হবে যে আজকের দেশটা সব কি রাজনীতিবিদরা এটা করলো, রাজনীতিরা 54 বছর করে নাই, রাজনীতিরা 50 বছর করে। কে করছে? আজকে রাজনীতিটাই তো করতে দেয়নি তারা দীর্ঘ 17 বছর। আজকে দেশ স্বাধীন করলাম আমরা, এখন পর্যন্ত গণতন্ত্রটাকে আমরা প্রাতিষ্ঠানিক রূপ দিতে পারলাম না। এখন পর্যন্ত রাজনীতিদের হাতে রাজনীতিটা থাকলো না। তারা তো বারবার এসে খবরদারি করতেছে, এখনও করতেছে। সেখানে আপনাদের দায় নেই? অবশ্যই দায় তো আছেই, দায় অস্বীকার করি না আমরা, কিন্তু এখনও তো করতেছে। এই কারণেই তো বলতেছি, আপনি রাজনীতি ঠিক করবেন, কারা করতেছেন? রাজনীতিবিদদের সেখানে অবস্থানটা কোথায়? আমার জামা আমার কাপড় বানাবেন আপনি, যেটা আমি পরবো, গায়ে পরবো, আপনি নিজের থেকে মাপ তৈরি করে আমার একটা পরায় দিবেন? তো সেটার জন্য তো রাজনীতিবিদদের আমরা 31 দফা দিছি, এখন পর্যন্ত এই সরকার সে 31 দফার পাতা উল্টায় দেখে নাই। তাই এটাকে আমরা হাওয়া থেকে এনে দিছি? আমরা তো এই দেশের মানুষের সাথেই তো আছি, আর আলটিমেটলি তো আবার রাজনীতিবিদদের কাছে আসতে হবে।
রাষ্ট্র পরিচালনার জন্য, নাকি তারা এই জন্যই তো বলছি তারা সেটাই চায় না। কারণ তো এটা হচ্ছে, কারণ ওই যে রাজনীতি, যে যত কথাই বলুক, রাজনীতিবিদদের কমিটমেন্টের সাথে যদি শেখ হাসিনা রাজনীতিটা করতো, ইভেন তার দলকেও যদি সে প্রাধান্য দিত, সে দলকে প্রাধান্য দেয় নাই। নির্বাচনের সময় ঢাকার পুলিশ কমিশনার বলছে আওয়ামী লীগকে তারা নির্বাচিত করছে নাকি, আমরা করছি, পরিষ্কারভাবে বলছে, তাই না? সে তো তার দলটাও তো করে না, আওয়ামী লীগও তো করে নাই। সে আওয়ামী লীগটা কী করছে? আমি তো দেখছি পার্লামেন্টে সেখানে তোফায়েল আহমেদ বা অন্যরা কী বলছে যে আমি কি এসডিওর আন্ডারে না এসডিও আমার আন্ডারে। অর্থাৎ রাজনীতিটা তো করে নাই। শেখ হাসিনা তো অ্যাবসলিউটলি ওই যে বললাম 111 থেকে শুরু করে রাজনৈতিক প্রক্রিয়াটাকে শেষ করার জন্য যা করা দরকার, এবং এখানে আরও যেটা সেটা হয়েছে সেটা হচ্ছে আধিপত্যবাদী শক্তির পক্ষে সেখানে যার যা করার সে তাই করছে। এখনও ওই অবস্থা। এই অবস্থায় কি চলবে? এই অবস্থা তো চলতে পারে না। আমরা তো বলছি ভাই ঠিক আছে ছাড়েন, আপনি সংস্কার করতে চান, সংস্কার করেন না, সংস্কার করতে তো কেউ মানা করে নাই, তো কী করবেন? আর বিগিনিং থেকে বলছি যে আপনার কয় মাস কয় বছর লাগবে বলেন, এখনো মতো বলতে পারতেছে না। এখন আবার আসছে ঠিক আছে ডিসেম্বর না আবার জুন, যেটাতে অ্যাবসলিউটলি, কারণ কোনোভাবেই আবার মনে কর যে বর্ষাকালে হ্যাঁ একবার হয়েছে নির্বাচন, কিন্তু ওই পরিবেশ তো সেখানে থাকে না। তার যে এখনও যেটা আছে আমরা বলবো যে এই সরকার ব্যর্থ হোক, আমরা চাই না। এই সরকারকে আমরা আনছি এবং আমরা চাই যে এই সরকার সাকসেস হোক। সাকসেসটা তখনই যদি সাকসেসফুলি সে একটা নির্বাচন, গ্রহণযোগ্য একটা নির্বাচন করে নির্বাচিত প্রতিনিধিদের কাছে আপনি ক্ষমতা দেন। আপনি সংস্কার করেন না, আপনি কি কালো টাকা কি করতে পারছেন? ধরতে পারছেন? কালো টাকার আসামিগুলো ধরতে পারছেন? ব্যাংক যারা লুটপাট করে নিয়ে গেলো ধরতে পারছেন? যারা পার্লামেন্টে সব ব্যবসায়ীরা দখল করে নিয়েছিল তাদেরকে ধরতে পারছেন? তাদেরকে আইনের আওতায় আনতে পারছেন? কোনোটাই তো পারেন নাই। কোন সংস্কার? তা আপনি যে রাজনীতি, আপনি ইলেকশনটা দিবেন, আমিও চাই যে আমি একটা রাজনৈতিক কর্মী হিসাবে আমি ইলেকটেড হওয়ার জন্য যে বাধাগুলো আছে আমার সামনে, আমিও তো সেই বাধাগুলো অতিক্রম করতে চাই। সেটা করেন। সেটা যদি কেউ বাধা দেয় তখন আপনি বললেন, আপনি ওইটা করেন না কেন যেটা আমরা বলছি এর আগেও তো করেন না। যে আমি ক্যাটাগরিক্যালি অনেকে একমত নাও হইতে পারে, কিন্তু আমি তো বলছি যে আপনার এমপি পার্লামেন্ট মেম্বাররা যাতে ব্যবসায়ী না হয় সেই সুযোগটা আপনি বন্ধ করেন। সেটা তো আগে ছিল না, পরে তো নিয়ে আসছে। ডেভেলপমেন্ট ওয়ার্কের সাথে আপনি পার্লামেন্ট মেম্বারদেরকে ইনভলভ করে দিয়েছেন, সেগুলো করেন। রাজনীতি যাতে ওই ব্যবসায়ীরা যাতে এখানে না আসতে পারে, ওই ব্রুকেটরা যাতে এখানে এসে খবরদারি করতে না পারে সেটা করেন। এগুলো সংস্কার করেন যেটা লাভ হবে। এই সংস্কারের ইস্যুতে মিস্টার সাইফুল হক জাতীয় ঐকমত্য কমিশন কাজ করছে এবং আমি ধরে নিচ্ছি যে আপনাদের সঙ্গে তাদের হয়তো সংলাপ হয়েছে বা তারা কিছু কি কতদূর অগ্রগতি হচ্ছে বলে মনে হচ্ছে, বা প্রক্রিয়াটা সম্পর্কে আপনাদের বক্তব্য কি, যে ঠিকঠাক আছে কি না? আচ্ছা জি, ধন্যবাদ। প্রথম হচ্ছে যে আমরা গত 27শে মার্চ আমরা বিপ্লবী ওয়ার্কার্স পার্টি থেকে আমাদের যে স্প্রেডশিট সে উপরে আমরা আমাদের বক্তব্য দিয়েছি। প্রথমে তাদের স্প্রেডশিটের তারা যেভাবে হাজির করেছেন সেটা নিয়ে আমরা প্রশ্ন তুলেছি। অনেকটা বলতে পারেন স্কুলের বাচ্চাদেরকে যেভাবে আপনি এমসিকিউ পদ্ধতিতে আপনি হা না চান একমত দ্বিমত, অনেকটা এরকম পদ্ধতিতে সেখানে উত্তর চাওয়া হয়েছে। আর যেগুলো মনে হয়েছে রাজনৈতিক দলগুলোর প্রতি এক ধরনের কি বলবো অবমাননা না হলেও আন্ডারমাইন করা, পুরো ব্যাপারটাকে আন্ডারমাইন করা, এবং প্রশ্নের ধরন থেকে মনে হয়েছে তারা একটা বিশেষ দিকে তারা এটাকে ড্র্যাগ করতে চান, তারা নিয়ে যেতে চান। আর সেদিন বদিউল আলম মজুমদার সাহেব ছিলেন, তাকে আমরা আমাদের কনসার্নগুলো আমরা বলেছি। তারপরও আমরা তাদের উপরে শ্রদ্ধা রেখে আমরা আমাদের মতামত আর বিপ্লবী ওয়ার্কার্স পার্টি থেকে মতামতটা দিয়েছি আমরা। আরেকটা খুব গুরুত্বপূর্ণ আমি যেটা বলতে চাই যে আপনি সংস্কারের গোটা আলোচনা করছেন, যেটা একটু আগে ভাই যেখানে শেষ করলেন, পুরো অর্থনীতির একটা দুর্বৃত্তরা অর্থনীতিকে নিয়ন্ত্রণ করছে, অথবা রাজনীতির মধ্যে একটা দুর্বৃত্তায়ন, অথবা দুর্বৃত্তদের অর্থনীতি এখানে তৈরি হয়েছে। তাহলে দুর্বৃত্ত রাজনীতিক এবং দুর্বৃত্ত অর্থনীতির একটা আনহোলি নেক্সাস এখানে তৈরি হয়েছে। গত 8 মাসে আমি আপনার অনুষ্ঠানে যারা দেখছেন সবাইকে করি বলতে, আপনারা কি গত 8 মাসে এই দুর্বৃত্ত অর্থনীতি, দুর্বৃত্ত রাজনীতির তার কোনো মৌলিক পরিবর্তনের জন্য তার কোনো তৎপরতা কি আপনারা কেউ দেখছেন? যারা আপনার অনুষ্ঠান যারা এখানে দেখছেন, আমি দর্শক শ্রোতা আপনাদেরকে আমি প্রশ্ন করছি, এ কথাটা
প্রফেসর ইউনূস সহ তাদের সঙ্গে যখন রাজনৈতিক দলগুলো মত বিনিময় হয়েছে আমি কথাটা উল্লেখ করেছি। আপনারা 15-16টা সংস্কার কমিশন করেছেন, কিন্তু গোটা আন্দোলনটা হলো এটা বৈষম্য বিরোধী একটা আন্দোলন, এই নামে হলো শেষ 36 দিনে। কিন্তু সেখানে বৈষম্য বিলোপের ব্যাপারে কোনো কমিশন কিন্তু এ পর্যন্ত কিন্তু হয়নি। এবং এই দুর্বৃত্ত অর্থনীতি রাজনীতির মূলোৎপাটন কিভাবে করা যাবে, রাজনীতিতে হলো অর্থনীতির একটা ঘনীভূত বহিঃপ্রকাশ, তার একটা কনসেন্ট্রেটেড এক্সপ্রেশন হচ্ছে ইকোনমির এক্সপ্রেশনটা, যেটা আমরা ধরি রাজনীতি এবং সংস্কৃতির ভেতরে তার একটা বহিঃপ্রকাশ ঘটে। সেখানে কিন্তু আজ পর্যন্ত কিন্তু কোনো জায়গাটা আসেনি, বরঞ্চ আগের জমানার মতন আমরা পুরনো, আমার এক বন্ধু আমাকে লিখেছেন 3 দিন আগে, আমি এটা ইতিমধ্যেই পাবলিকলি বলেছি, পুরনো ফ্যাসিবাদটা আপনার বিদায় দিয়েছেন, কিন্তু নতুন একটা ফ্যাসিবাদী চিন্তা, যেখানে জবরদস্তি, যেখানে বল প্রয়োগ, যেখানে চাপিয়ে দেওয়া, তো তার একটা তৎপরতাকে আমরা দেখছি। তার মানে আপনি আওয়ামী ফ্যাসিবাদের পরিবর্তে নতুন কোনো ফ্যাসিবাদী চিন্তা মনস্তাত্ত্বিকভাবে আইডিয়ার দিক থেকে, ইডিওলজির অর্থে, পলিটিক্সের অর্থে আপনার পছন্দ না হলে আপনি হামলা করছেন, আপনি আক্রমণ করছেন, চাপিয়ে দিচ্ছেন, আপনি মব সন্ত্রাস করে, আপনি জবরদস্তি করে, বল প্রয়োগ করে আপনি সেখানে ব্যবসা, চাঁদাবাজি থেকে শুরু করে যা যা আপনি করতে চান, কত অফিসের পরিবর্তন, কত ইনস্টিটিউশনের দায়িত্বের পরিবর্তন, সেগুলো আপনি কিন্তু এখনো পর্যন্ত অব্যাহত রেখেছেন। তার মানে কি? তার মানে ফ্যাসিবাদের ভূত, ফ্যাসিবাদের চিন্তাটা শেকড়ের মধ্যে আছে এখনো পর্যন্ত। তার মানে গত 8 মাসে এ ব্যাপারে কোনো পরিবর্তন হয়নি, বরঞ্চ নতুন একটা ফ্যাসিবাদী ধ্যান ধারণা চাপিয়ে দেওয়ার একটা পরোক্ষ চেষ্টা কিনা, এটা তো নাগরিক হিসেবে তো এটা আমাকে উদ্বিগ্ন করে, নিশ্চয়ই এটা আপনাকে উদ্বিগ্ন করে। সংস্কার কমিশনকে আমরা যেটা বলেছি, যে আপনারা এগুলো বলেছেন অর্থনৈতিক ক্ষেত্রে বা দুর্নীতির ক্ষেত্রে, দুর্বৃত্তায়নের ক্ষেত্রে, বৈষম্যের ক্ষেত্রে আমাদের এখানে পাকিস্তানি জমানার মতন এক দেশে এখনো পর্যন্ত 2 সমাজ 2 অর্থনীতি এখনও চলছে। সেখানে কিন্তু আপনি কিন্তু কোনো স্পষ্ট করবার আপনার কোনো তৎপরতা নেই। গোটা অর্থনীতি রাজনীতি যদি দুর্বৃত্তায়নের যদি আরও যদি নিয়ন্ত্রণ করে, আজ পর্যন্ত যে সমস্ত মানে তারা দুই হাত তুলে যারা সমর্থন জুগিয়েছিল 14 সালের ইলেকশনকে এবং 18 সালকে, তাদের কজনকে আপনি আইনের আওতা নিয়ে আসছেন, কজনের অবৈধ সম্পদ থেকে আপনি বাজেয়াপ্ত করেছেন, কজনের বিরুদ্ধে আপনি আইনগত আপনি ব্যবস্থা নিয়েছেন। আপনি কি মানে লোক দেখানো 1, 2, 3টে কাজের বাইরে বাস্তবে কারো কিন্তু মানে আমরা কাউ কিন্তু স্পর্শ করা যায়নি। তার অর্থ মানে কি? গোটা ফ্যাসিবাদী ব্যবস্থাটা অক্ষুণ্ণ আছে। এখন আপনি উপরতলে আমরা সংস্কার নিয়ে আলোচনা করছি, মানে কাঠামোর মধ্যে যদি পরিবর্তন করতে না পারেন, তাহলে উপরসার সংস্কার এগুলো কিন্তু টেকসই হবে না, এগুলো কিন্তু টিকবে না। কারণ অর্থনীতি যদি দুর্বৃত্তরা নিয়ন্ত্রণ করে, যে একটু আমরা আলাপ করছিলাম, ধরেন ইলেকশন কমিশনে অনেকগুলো তারা প্রস্তাব দিয়েছেন সংস্কার কমিশন, কিন্তু নির্বাচন তো 25 লাখ টাকা খরচ করার কথা, প্রার্থীরা খরচ করবেন 25 কোটি, 50 কোটি, 100 কোটি টাকা কেউ কেউ। তার মানে এটা একটা নির্বাচনের একটা ব্যবসা। কোনো মতে এমপি বা মন্ত্রী হতে পারলে এটাকে মানে 100 গুণ বা 500 গুণ এটা একটা রিটার্ন নিয়ে আসবে। তার মানে সংস্কার কিন্তু এই ক্ষেত্রে কিন্তু একটাও কিন্তু কোনো প্রস্তাবনা নেই। অদৃশ্য কোটি কোটি টাকা ব্যয় করবার যে একটা টাকার খেলা, মাফিয়া, ম্যানিপুলেশন এবং টাকার খেলা, এটা বন্ধ করার ব্যাপারে আমরা কিন্তু দৃশ্যমান কিন্তু কোনো সংস্কারের কোনো প্রস্তাবনা দেখছি না। তাহলে বাস্তবে গত পার্লামেন্ট আব্দুল হামিদ সাহেব একবার বলেছিলেন যে এটা বড় লোকদের, এটা 65-70% পার্লামেন্টে। এভাবে এত সংস্কার করার পরে যারা এরপরে ইলেক্টেড হবেন, দেখুন 80 বা 90% কিন্তু ধনী বিত্তবানরা তারা কিন্তু পার্লামেন্টে যাচ্ছেন। তাহলে আসল জায়গাটা কোথায়? এমনকি যারা আন্দোলন করে এসছেন, দেখা যাবে যে নমিনেশনের সময় নিবেদিত প্রাণ নেতাকর্মীরা মূল্যায়ন পাবেন না। যাদের টাকার জোর আছে, হুন্ডা গুন্ডা আছে, অন্যান্য, হয়তো এবার সংস্কারের মধ্য দিয়ে আমরা চেষ্টা করছি ঐতিহ্য থেকে বেরিয়ে আসার জন্য। কিন্তু আমি বলেছি, কার্ল মার্কসের একটা বিখ্যাত কথা আছে, আপনি পরিবর্তন করতে চান, গোড়ায় হাত দেন, শেকড়ে যদি হাত দিতে না পারেন, উপরসা পরিবর্তন করে এবং গোটা সংস্কারের আলোচনা, যেভাবে আমি একটা কথা বলি, গোটা আলোচনা রাজনৈতিক দলগুলোর মধ্যে, এনলাইটেন্ড যারা ইন্টেলিজেন্সিয়া তাদের মধ্যে আলোচনা, আর মধ্যবিত্তদের মধ্যে হলো সংস্কারের আলোচনা। 80-85% মানুষের জীবনে কিন্তু এই সংস্কারের কোনো আলাপ আলোচনা, আপনার কৃষি, শিল্প বা যেগুলো আমার উৎপাদনশীল ক্ষেত্রে, সেখানে সংস্কারের কিন্তু তেমন কোনো আলাপ আলোচনায় কিন্তু নাই। এই জায়গায় আপনি যদি শেকড়ে হাত দিতে না পারেন, বাকিটা কিন্তু আলোচনা, বাকিটা হলো মধ্যবিত্ত, উচ্চবিত্ত, এনলাইটেন ইন্টেলিজেন্সিয়াদের, বুদ্ধিজীবীদের একটা বুদ্ধিবৃত্তিক চর্চা।
গোড়া হাত দিতে না পারলে আখেরে কোনো সংস্কার কিন্তু টেকসই হবে না। মিস্টার হক যেটা বলছিলেন যে অর্থনীতির ইস্যু নানা ক্ষেত্রে অর্থনীতি নিয়ে কোনো কমিশন হয়নি, বাট আমরা জানি যে একটা হোয়াইট পেপার কমিশন হয়েছিল এবং হোয়াইট পেপার কমিশনের প্রধান আবার কিন্তু বলেছেন ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য 3-4 দিন আগেই যে 6 মাসে কিছুই হয়নি, মানে তারা রিপোর্ট দিয়েছেন কিন্তু কোনো কাজ হয়নি। সেটা এই কথা, এটাই তো এটাই তো আসল কথা। আমরা তো এটাই বলতেছি যে আপনি সব সংস্কার করতে চাইতেছেন কিন্তু মূল জায়গাটাতে হাত দিচ্ছেন না। অর্থাৎ যারা সব কিছু পলিউটেড করলো, যারা সব কিছু আপনি এখানে কি করতেছেন, পকেট মার ধরতেছেন, কিন্তু বড় যে রাঘব বোয়াল যে পুরা সব খায় ফেলাইছে তারকে আপনি ধরতেছেন না। তো তাহলে কি আপনার পকেট মার ধরে সংস্কার কি করবেন? তো সংস্কার তো আপনার মূল জায়গায় যে সব কিছু আজকে সংক্রমিত করে আজকে সব কিছু আজকে শেষ করে দিছে, তাই না? তো সেই জায়গায় এই জন্যই বললাম যে আজকে এখন এই জন্যই দরকার যে এখন এই দিকের জন্য যে আমরা যত দ্রুত, এই জন্যই বলতেছি যে একটা পাশাপাশি যে দেশটাকে কোন দিকে ঠেলে দিয়ে আপনি যতই বলেন না কেন, যে পথে একটা ইলেকটেড গভর্নমেন্ট আপনি না আসবে সেই পথে আপনি হাজার চেষ্টা করলে আপনি ইনভেস্টমেন্ট বাড়াতে পারবেন না, কারণ আপনার আস্থার একটা ব্যাপার আছে। তো আস্থার ব্যাপার, এই সরকার মনে করেন কয়দিন আছে, যত কিছু কারণ পরিষ্কার কথা এটা ইন্টেরিয়াম ইন্টেরিয়াম অন্তর্বর্তীকালীন কাজে এর কথায় আপনি কতটুকু আস্থা আসবে ওই যারা ইনভেস্ট করবে বা আদার সব কিছুই, আর তারা হাজার হাজার কোটি টাকার ইনভেস্টমেন্ট তো আসছে বলে সরকার কোথায় এটা এখন এগুলো তো দেখতেছি আমরা বায়োবিও। আমরা তো চাই অবশ্যই একটা দেশপ্রেমিক হিসেবে আমরা তো চাই যে আসুক, এটা দেশের জন্য ভালো, কিন্তু যত কিছু আসলে টোটালটাকে আনতে হলে একটা জনগণের ম্যান্ডেট নিয়ে একটা সরকারকে সেখানে আসতে হবে। এবং সবচেয়ে বড় কথা জবাবদিহিতা, যে আসবে এই সরকারের কোনো জবাবদিহিতা আছে? তার তো কোনো জবাবদিহিতার হতে নাই। কিন্তু যখন একটা নির্বাচিত সরকার আসবে তাকে জবাবদিহিতা আসতে হবে। আগে তো যে শেখ হাসিনা চালায় গেছে জবাবদিহিতা নাই, তুমি ভোট দাও আর না দাও আমি আসি প্রধানমন্ত্রী, যেহেতু আমি ক্ষমতায় থেকে নির্বাচন করবো, ভোট দরকার নাই। তো এই জন্য কিন্তু একটা ইলেকটেড, আমি যদি ইলেকশনটা কনফার্ম করতে পারি যে 5 বছর অন্তর অন্তর সরকার পরিবর্তিত হবে নির্বাচনের মাধ্যমে, এবং সেই নির্বাচনটা হবে কেয়ারটেকার গভর্নমেন্টের আন্ডারে, এবং সেইখানে যেটা বলাই হয়েছে সংস্কারের জন্য যে আজকে প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি বা অন্যান্য যেগুলো আছে সবার মধ্যে ক্ষমতার ভারসাম্য করা হবে, তো এগুলো তো আমরা বলছি। এর চেয়ে বেশি আর কি? এগুলো করে যদি আমরা এখন সবচেয়ে বড় কথা হলো যে আমরা এটা বিশ্বাস করি যে দেখেন শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান কোন সেক্টরে সংস্কার করেন নাই, প্রত্যেকটা সেক্টরে সংস্কার করছেন, কিন্তু সেটার জন্য কি উনি ডাকডোল পিটাইতে হয়েছে? ওটার জন্য বিশাল বিশাল কমিশন করতে হয়েছে? বাস্তবতার মধ্যে দিয়ে যেগুলো দরকার, সবচেয়ে যেটা যে দলীয়করণ করার কারণে যেটা সব শেষ করে মেধার কোনো মূল্যায়ন ছিল না। এখনও কি মেধার মূল্যায়ন হচ্ছে? এখনও কি প্রশাসন বলি, বিভিন্ন সেক্টর বলি, কোনো মেধার মূল্যায়ন হচ্ছে না। এখনও দল দেখা হচ্ছে, এটা বিএনপি, এটা হলে বিএনপি শক্তিশালী হয়ে যাবে, এজন্য করা যাবে না, উমুকের পক্ষে চলে যাবে, এটা করা যাবে না। এই যাচাই বাছাই করার রাইট তাকে কে দিল? এই জন্যই তো আমরা বলতেছি যে আপনি দেন যে ঠিক আছে একটা গভর্নমেন্ট হবে, তারা যার যার ম্যানিফেস্টো নিয়ে সবাই পিপুলের কাছে যাক, তারপরে পিপুল যেটা রায় দিবে সেটার পক্ষে যাবে, কিন্তু আমরা পিপুলকেই অস্বীকার করতেছি। অর্থাৎ জনগণ ভুল করবে, এই কয়েকজন মানুষ খালি সব ঠিক করবে, এই রাইটটা তারা কে দিল? এই অধিকারটা কে দিল? এই পাওয়ারটা কে দিল? এটা তো কেউ দেয় নাই। এটা যদি আপনি আমরা যেগুলো বলতেছি রাইট ও রং, আপনি জনগণের কাছে যান, জনগণকে ঠিক করতে দেন যে জনগণ, আমি যদি বলতেছেন বিএনপি এই করছে ওই করবে, তাহলে তো জনগণ বিএনপিকে ভোট দিবে না। আমি যদি জনগণের বিপক্ষে যদি আমার অবস্থান হয় তাহলে জনগণ আমাকে ভোট দিবে কেন? তো সেই জনগণ না, জনগণ ভুল করবে, আমি খালি ঠিক করব। তারা কারা? সবাই তো ওই পিছনে যে বাতাস বের হয় সবার গন্ধ আছে, তো কাজে সেগুলো নিয়ে আলোচনা করা দরকার নাই। কিন্তু বিষয়টা হলো এখন সবচেয়ে বড় দরকার যে আমরা গণতন্ত্রের জন্য লড়াই করতেছি, এবং সমস্ত খারাপ ভালোর মন্দর মধ্যে গণতন্ত্র এখনও সর্বোত্তম পন্থা। কাজেই এটার কোনো বিকল্প এখনও নাই। আর নাইলে ঠিক আছে কমিউনিজম, ওই যে ওনারা বা আরও অনেকে আছে যে কমিউনিজমে বিশ্বাস করতো, তাই না? তাহলে ওইটাই যাক যে না ভাই নির্বাচন দরকার নাই,
নির্বাচন দরকার নাই যে আমরা কমিউনিজমে গেলাম, আমরা ব্যক্তি মালিকানা, সাইফুল ভাই ওখানে জবাবদিহিতার প্রশ্ন বলতেছে আছে। এটা, তাই না? তাহলে ওই পন্থায় যাক যে না, আমি গণতন্ত্র দরকার নাই, আমি এক ব্যক্তির শাসনে বিশ্বাস করি, এক দলের শাসনে বিশ্বাস করি। এটাও নিয়ে যাক না পিপুলের কাছে, পিপুলের কাছে এটাও নিয়ে যাক যে হ্যাঁ, পিপুল ওটা যদি চায় এটা হবে। বা আমার এখানে মানে সমষ্টির কোনো ব্যাপার নাই, ব্যক্তি ব্যাপার, এই ব্যক্তি সব কিছু করতে পারবে, তাহলে ওই ব্যক্তির কাছে রায়, ওইটাই রায় দেন। কিন্তু আপনি আটকায় রাখবেন, মানে আপনি ঠিক করবেন যে এইটা এইভাবে হবে, এই রাইটটা আপনাকে কেউ দেয় নাই, এই রাইট আপনাকে কেউ দেয় না। এই সরকারটাকে কিন্তু বাংলাদেশে তো সমষ্টির নামই ব্যক্তিরাই সব করেছে না, ওইটা যেহেতু যেহেতু জবাবদিহিতা ছিল না, যেহেতু আইনের শাসনটা ছিল না, এই কারণেই সেটা হয়েছে। যদি সেটা হইতো, যদি আইনের শাসনটা থাকতো, যেমন এখন বুঝতেছে শেখ হাসিনা, এখন বুঝতেছে যেটা আমরা বলছি ওই সময় শুনে নাই। যদি শেখ হাসিনা শুনতো যে আপনি নির্বাচনের মাধ্যমে পথ, সরকার পরিবর্তনের পথটা বন্ধ করেন না, যদি না করতো তাহলে তার পিছনে দরজা দিয়ে পালাইতে হইতো না। সেটা তো তার কবর সে খুঁড়ে গেছে। এখন আমরা কান্নাকাটি করতেছি তারে কবর থেকে উদ্ধার করে নিয়ে আসার জন্য। আমরা তো ঠেকাটা পড়ছে কি? আমি যদি কয়েকটা ব্যাপারে একটু রেসপন্ড করি। একটা হচ্ছে যে যেটা বলছিলেন, আমরা ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্যের নেতৃত্বে যে কমিশনটা হলো, তারা তো আমি মনে করি খুব প্রম্পটলি তারা একটা অসাধারণ কাজ করেছেন। তারা যেমন একটা রিপোর্ট দিয়েছেন, বেশ কিছু সুপারিশ তাদের এই রিপোর্টের ভেতরে খুব অল্প সময় দিয়েছে তারা, এবং তারা অল্প সময়ে তারা আমি মনে করি একটা অসাধারণ কাজ তারা করেছেন। কিন্তু তিনি আবার বললেন যে 6 মাসে তাদের এই সুপারিশের ভিত্তিতে তাদের যে ফাইন্ডিংস, দৃশ্যমান কোনো কাজটা দেখা যায়নি। এটার জন্য অন্তর্বর্তী সরকারকে আপনারা কি জবাবদিহি করবেন যে ইতিমধ্যে 6 মাস আগে যেটা দিয়েছে, তাহলে 6 মাসটা আপনারা কি করলেন? যদি এভাবে চলে তাহলে 6 বছর যদি আপনাদেরকে সময় দেওয়া হয়, এবং যে বিষয়ে ঐকমত্যের চর্চার কোনো দরকার নেই, আমি এবং যে বিষয়ে কারো কোনো বিরোধিতা নাই, যেখানে কোনো রাজনৈতিক বিরোধিতার প্রশ্ন নাই, সেটা নিয়ে 6 মাসে দৃশ্যমান কিছু আপনারা করতে পারলেন না, তো আরও যদি 6 বছর যদি আপনাদেরকে সময় দেওয়া হয়, আপনারা যে করতে পারবেন এর তো কোনো গ্যারান্টি নেই। প্রশ্ন এটা একটা। 2 নম্বর হচ্ছে যে রাষ্ট্র টোটালি একটা রাজনৈতিক একটা প্রতিষ্ঠান, একটা পলিটিক্যাল একটা ইনস্টিটিউশন। মডার্ন যে কোনো ডেমোক্রেটিক স্টেটে রাষ্ট্র পরিচালনা করে রাজনৈতিক দলগুলো। হ্যাঁ, কোথাও এক দল হোক, বহু দল হোক, গণতন্ত্রের নানা ধরনের চর্চা আছে। সমাজতন্ত্রের এক ধরনের গণতন্ত্রের চর্চা, আবার বুর্জোয়া সমাজে বা পুঁজিবাদী সমাজে আরেক ধরনের একটা গণতন্ত্রের চর্চা, সেটা আরেকটা থিওরিটিক্যাল ডিবেট সেটা আছে। কিন্তু একটা প্রশ্ন হলো যে এখানে প্রধান প্রশ্ন, যিনি শাসক তাকে জবাবদিহিতার মধ্যে তাকে আসতে হবে। যখন একটা সমাজে যখন জবাবদিহিতা মানুষ কিভাবে করে, 3 বছর 4 বছর 5 বছর পর পর যখন ইলেকশন করে, এই সরকারের সবচেয়ে বড় প্রবলেমটা কোথায়? তারা যে বিপ্লবের নামে তারা যে কাজগুলো করছেন, অনেকে যারা সুবিধাভোগী চারপাশে, তারা বিপ্লবের নাম করে যে কাজ এবং অকাজ তারা যেগুলো করছেন, বিপ্লবের নাম করে যেভাবে তারা অনেকগুলো কাজ করছেন, যেটা জনবিক্ষোভ ইতিমধ্যে তৈরি হয়েছে, মানুষ সমালোচনা করছে, মানুষ বিক্ষুব্ধ হচ্ছে নানা কারণে। মিডিয়া তার সম্ভবত 10 ভাগের 1 ভাগও আপনারা এখনও প্রকাশ করতে পারছেন না। 16 বছরে আমরা এক ধরনের অত্যাচারের শিকার হয়েছি, আবার গত 8 মাসে আমরা অভ্যুত্থান বিপ্লবকে রক্ষা করতে যেয়ে এখন আবার দেখছি মিডিয়াকে আরেক ধরনের পরোক্ষ নিয়ন্ত্রণের জায়গাটা দেখছেন। কিন্তু সেখানে এসে আমরা কিন্তু দেখছি জবাবদিহিতার কোনো প্রশ্ন নেই। অন্তর্বর্তী সরকারের ধরুন আপনাদের আমার যদি কোনো ব্যাপারে নাগরিক হিসেবে আমার আপত্তি থাকে, তাহলে এই সরকার কি পরবর্তী নির্বাচিত সরকারের কাছে অন্তর্বর্তী সরকারকে জবাবদিহিতা করবে? এরকম কোনো বিধান কিন্তু এখনো পর্যন্ত নাই। তার মানে কি আপনি জবাবদিহিতাহীন যে কোনো ক্ষমতা, এটা সবসময় ভয়ঙ্কর। জবাবদিহিহীন যে কোনো ক্ষমতা, ছোট ক্লাবের হোক, পাড়ার কমিটি হোক, আর রাষ্ট্র তো সর্বোচ্চ পর্যায়ে, তাহলে এখানে জবাবদিহিতার প্রশ্ন আছে, দায়বদ্ধতার প্রশ্ন আছে। সেই জন্য কথাটা যে আমরা এবার সরকার, আপনি এটা প্রশ্ন করেছিলেন, হ্যাঁ তিনি বলেছেন ছাত্ররা নিযুক্ত, কিন্তু রাজনৈতিক দলগুলো যদি এক কাট্টা সমর্থন না যোগাতেন, কেবল ছাত্রদের সমর্থনের উপরে ভিত্তি করে কিন্তু 8 মাস এই সরকারের পক্ষে কিন্তু টিকে থাকা সম্ভব হতো না। এটা হচ্ছে বাস্তবতা। এখন আমরা সরকারকে সমর্থন জুগিয়ে যাচ্ছি, এটা আমাদের সমর্থিত সরকার বলে, কারণ এই সরকার ব্যর্থ হলে তার দায়ভারটা কিছুটা আমাদের উপরেও কিন্তু কিছুটা বর্তাবে। আর এই সরকার ব্যর্থ হলে এখনও ভেতরে বাইরে বহুমুখী এখনও তৎপরতা আছে। আমি নাশকতা বলি, নানা ধরনের মানে সরকারকে ব্যর্থ করা, এই টোটাল পলিটিক্যাল সিস্টেমটাকে এটা ফেল করা
আমরা যে একটা বিরাট সম্ভাবনা জায়গা তৈরি হয়েছে সেটাকে নষ্ট করার জন্য। সেজন্য আমি বলতে চাই যে আপনি এখন ধরুন আমি 15 বছরে আমি একটা ইলেকশনের জন্য আন্দোলন করেছি রাজপথে, আপনি নিশ্চয়ই সাক্ষী। আমি নিজেও তো 8 বার আমি আহত হয়েছি, কয়েকবার আমাকে হাসপাতালে যেতে হয়েছে, জেলে যেতে হয়েছে। তো এখন তারপরে সালাম ভাই থেকে শুরু করে হাজার হাজার নেতাকর্মীদের এখনও যদি অভ্যুত্থানের পরে আমাদের সমর্থিত সরকারের আমলে আমাকে যদি ভোটের জন্য একটা অবাধ বিশ্বাসযোগ্য নির্বাচনের জন্য আমাকে এখন যদি রাজপথে যদি আপনি ঠেলে দেন, এটা তো আমাদের জন্য খুবই বিব্রতকর। এটা আমাদের জন্য বিব্রতকর এবং বোধ করি সরকারের জন্য এটা কিন্তু বিব্রতকর হবে। আমি বুঝি না কেন সরকার, প্রধান স্টেক হোল্ডার পলিটিক্যাল পার্টিগুলো, আপনি একটা ডেমোক্রেটিক ট্রানজিশনে যাবেন, রিফর্ম করবেন, ইলেকশন করবেন, জনপ্রতিনিধিরা নির্বাচন করবে, আপনার সঙ্গে তো পলিটিক্যাল পার্টিগুলোর জীবন্ত যোগাযোগ থাকবে, বোঝাপড়া থাকবে, কেন একটা অপ্রয়োজনীয় দূরত্বের জায়গাটা তৈরি হচ্ছে? তার মানে কেউ না কেউ চাইছে রাজনৈতিক দলগুলোকে আপনারা আন্ডারমাইন করছেন, এবং সেই জায়গাটা আমি বলি যে এই জায়গাটা দরকার নেই। কারণ প্রধান স্টেক হোল্ডার পলিটিক্যাল পার্টি সমাজের গুরুত্বপূর্ণ অংশীজন কথা বলেন, আলোচনা করেন। কারণ এখন আমি দেখছি যে আপনারা রাজনৈতিক দলগুলো কিন্তু প্রতিপক্ষ বানানোর একটা তৎপরতা চলছে। এটা কিন্তু ভয়ঙ্কর খেলা। কিন্তু প্রতিপক্ষ বানাতে চাইলে কিন্তু পুরনো ফ্যাসিবাদ কিন্তু নানা চেহারায় আবার ফিরে আসার কিন্তু আশঙ্কা থাকবে। সুতরাং আমি মেহরবানি করে বলবো এই খেলাটা বন্ধ করেন আর কি। সরকারের এজেন্ডাটা কমিয়ে আনা দরকার। সরকার উনি যে এজেন্ডা ছড়িয়ে বসছেন, এখন তাদেরকে এজেন্ডাটা কমিয়ে এনে যেটা অর্জনযোগ্য, যেটা মানুষের আকাঙ্ক্ষার সঙ্গতিপূর্ণ, যে রাজনৈতিক দলগুলো দেখতে চায়, জনগণ দেখতে চায়, এনমাস মানুষ যেটা দেখতে চায় যে সরকার এই কাজের মধ্যে সরকার এগোবে, সেজন্য আমি বলতে চাই বিচার এবং সংস্কার সবটাই আমাদের দাবি। তারপরে তার সঙ্গে নির্বাচনের প্রশ্ন। আমি আশা করব যে এই সরকার রাজনৈতিক দলগুলোকে কোনোভাবে রাজপথে তারা পুশ করবেন না। এটা সরকারের জন্য বিপজ্জনক, রাজনৈতিক দলগুলোর জন্য, আমাদের জন্য এটা খুবই বিব্রতকর একটা জায়গা। আর একটা আপনি বলছিলেন যে ধরুন এই যে আপনি সালাম ভাইকে আপনি কথাটা বলছিলেন যে আমাদের ছাত্ররা তরুণরা দল করেছেন, খুবই ভালো কথা। কিন্তু এখন তারা সরকারও আছেন, সরকারের বাইরেও আছেন। তরুণদের যে কোনো দল, এটা তো আমি তো তাদেরকে স্বাগত জানি, সবাই তাদেরকে স্বাগত জানিয়েছে, কিন্তু তারা তো এখন মানুষ তাদেরকে সরকারি দল হিসেবে বিবেচনা করছে। সরকার তো থিওরিটিক্যালি বা বাস্তবে এটা তো একটা দল নিরপেক্ষ অন্তর্বর্তী সরকার। বিশেষ কোনো দল, বিশেষ কোনো মহল, কোনো এজেন্ডাকে তো আপনার তো সেখানে পক্ষপাত দেখানোর কোনো সুযোগ আপনার নাই। কারণ সরকারের নিরপেক্ষতা যদি প্রশ্নবিদ্ধ হতে শুরু করে, তাহলে তো আগামী নির্বাচনও প্রশ্নবিদ্ধ হওয়ার ঝুঁকি থাকবে। এখনও দলগুলো কিন্তু নতুন কোনো অন্তর্বর্তী সরকার, কোনো তত্ত্বাবধায়ক সরকারের দাবি কিন্তু উত্থাপন করছে না। আমরা চাই এই সরকারের অধীনে আমরা নির্বাচন করতে চাই, কিন্তু সরকারকে তার নিরপেক্ষতা 100% তাকে তো প্রমাণ করতে হবে যে তার নিজস্ব কোনো এজেন্ডা নাই, তার বিশেষ কোনো পক্ষপাতিত্ব নাই। তিনি একটা ডেমোক্রেটিক ট্রানজিশন চান, তার গুড উইশেজ কাজ করে সরকারের ব্যাপারে আমাদের যে সমর্থন, তিনি ইতিবাচকভাবে এটাকে গ্রহণ করবেন। এটা করে যদি সরকার সংস্কার বিচারকে যদি একটা যৌক্তিক এগিয়ে নিতে পারেন, একই সাথে আমরা নির্বাচনের মধ্য দিয়ে যদি আমরা এগোতে পারি, এই সরকারকে মানুষ কিন্তু বহুদিন সরকারকে মানুষ মনে রাখবে। বাংলাদেশ কিছুটা গণতন্ত্র অভিযাত্রার পথে হাঁটতে পারবে। সে পর্যন্ত সরকারকে আমরা সহযোগিতা করতে চাই। সরকারকে জানতে হবে কিভাবে দলগুলোর কাছ থেকে অর্গানিক্যালি এই সহযোগিতাটা নেওয়া যায়। জি মিস আব্দুল সালাম, শেষের দিকে আমরা খুব ছোট্ট করে ক্লোজিং রিমার্কস। না, কথাটা একটাই যে আমরা আসলে প্রতীক্ষায় আছি যে আন্দোলনের মধ্য দিয়ে ফ্যাসিবাদকে আমরা বিদায় করেছি। আবার যেটা বললেন যে আসলে আন্দোলনে আবার যাওয়ার, যে নির্বাচনের জন্য আবার আন্দোলন করার, সেটা তো নিশ্চয়ই আমাদের কাম্য না। এবং আমরা আশা করব যে এই সরকারেরও শুভবুদ্ধির উদয় হবে এবং কোনোভাবেই তাদেরকে ব্যবহার করে যাতে কেউ দেশটাকে আবার সেই একটা অরাজকতার মধ্যে ঠেলে দিতে না পারে, সেটার জন্য তারা সেদিকে সচেতন থাকবে। এবং সত্যিকার অর্থেই আমরা চাই যে রাজনীতিতে একটা মৌলিক একটা পরিবর্তন আসুক, এবং সেই পরিবর্তনটা আমরা নিজেরাও ফিল করতেছি আসা দরকার। যে কারণে আমরা রাজনৈতিক বিএনপির পক্ষ থেকে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আগে থেকে আমরা 31 দফা দিয়েছি। কাজে এইখানে আরেকটা কথা হলো, এটা কিন্তু খুবই কঠিন এবং পরিষ্কার কথা যে রাজনৈতিক দলগুলোকে যদি জনগণের সামনে আপনি হেয় প্রতিপন্ন করেন, রাজনীতিবিদদের হেয় প্রতিপন্ন করেন, তাহলে তো লিডারশিপটাই যদি আপনার প্রশ্নবোধক হয়ে যায়, তাহলে তো সেখানে আস্থার সংকট হবে। তাহলে রাজনীতিবিদদের লিডারশিপ আস্থার সংকট, তাহলে আপনি কাকে লিডারশিপে আনতে চান? তাহলে তো সেখানে রাজনীতি থাকলো না, সেখানে গণতন্ত্র থাকলো না। তাহলে সেটা এই জন্যই তো আমি বারবার যেটা বলতেছি, তাহলে কি আবার সেই
পুনরায় আমরা সেই বিরাজনীতিকরণের প্রক্রিয়ায় চলে যাব কিনা। আর বিরাজনীতিকরণ হইলেই যে তারা ভালো করবে এমনও তো কোনো কথা নাই, সেটা বারবার। এই জন্য সমস্ত কিছুতে যে রাজনীতিবিদরাই খারাপ, রাজনীতিবিদদের দোষারোপ, এইখান থেকে বের হয়ে আইসা এখন সোজা কথা যে আমরা কীভাবে ভালো করতে পারি, কোন পথে গেলে ভালো হবে, সেই পথটা ঠিক করার জন্য রাজনীতিবিদদেরকে নিয়ে আলোচনা করেই ঠিক করতে হবে। এটা কেউ আমাকে রাস্তাটা বানায় দিবে, আমি ওই রাস্তায় হাঁটবো, সেটা তো হবে না। কাজে সেটার জন্য রাজনৈতিক দলগুলোর সাথে এর আগেও বলছি, এখনও বলি, যে কোনো সিদ্ধান্ত, এই যে তারা সিদ্ধান্ত নিল কিছুদিন আগে গ্যাসের দাম বাড়ানো, এটা কে তাদেরকে অধিকার দিছে? কে দিল এটা? এটা যে আমরা যারা তাকে ক্ষমতায় বসে, এই ছাত্ররা কি বলছে যে তোমার এই গ্যাসের দাম বাড়াইতে হবে? বা আমরা রাজনীতিবিদরা বলছি, বা পাবলিক তো বলেই নাই, যেহেতু ম্যান্ডেট নাই। তো এই কারণে বললাম, কোনো সিদ্ধান্ত এই সরকারের নেওয়া উচিত না। যে সমস্ত রাজনৈতিক দলগুলো ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে ছিল, ইনক্লুডিং ছাত্ররা, সবাই আলোচনা দেশ চালাতে গিয়ে মনে করেছেন যে গ্যাসের দাম না, দেশ চালানোর এটা তো তাদের তো এটা এখন কি আপনি ঠিক করবেন? যেটা কিছুদিন আগে দেখছিলাম যে কি 60টা স্টেডিয়াম বাংলাদেশে বানাইতে হবে, এটার জন্য তো এই গভর্নমেন্টের কাজ না। এই গভর্নমেন্টের এটা মনে রাখতে হবে, ইন্টেরিয়াম গভর্নমেন্ট, অর্থাৎ ডে টু ডে ওয়ার্ক করার জন্য, কিন্তু অন্তর্বর্তীকালীন সময় দেশটাকে রানিং রাখার জন্য যা দরকার সেটা করতে হবে। তো ওই জায়গায় তো আসল কাজগুলোই তো তারা করে না। ওই যে চোর, বাটপাট, ছিনতাইকারী, ছোটোগুলো বড়গুলোরও করতেছে না। রাজনীতিটাকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার জন্য যেগুলো করা দরকার সেগুলো করতেছে না। ধন্যবাদ। তাই এই বিষয়গুলোর উপরে জোর দিয়ে এখন সবচেয়ে বড় কথা, যত দ্রুত সম্ভব পরিস্থিতিটাকে আর ঘোলাটে না করে রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করে ইমিডিয়েট যাতে একটা তারা নির্বাচনী রোডম্যাপ যাতে তারা ঘোষণা করে, এটাই আমরা চাই। জি, খুব ছোট করে আমি লাস্টে বলতে চাই, আমরা ছোটোকালে দেখেছি না, বা আমরা এই যে কোনো প্লেয়াররা খুব ভালো খেলছেন তিনি, কিন্তু তার ফর্ম যখন পড়ে যায়, তিনি ফর্ম যখন ভালো থাকেন তখন তিনি অবসর নেন না। মানুষ যখন ধুয়ো দেওয়া শুরু করে, যখন সমালোচনা করে, যখন ভালো দৌড়াতে পারে না, ভালো রান করতে পারে না, ভালো গোল করতে পারে না, তখন যদি কেউ অবসর নেয়, মানুষ তার কথা কিন্তু মনে রাখে না। যিনি ভালো দৌড়াচ্ছেন, রান করছেন, গোল করছেন, গোল পোস্টে যাচ্ছেন, তখন তিনি যদি তার কাজটা সম্পন্ন করেন, মানুষ তাকে মনে রাখে। মানুষ বরঞ্চ বলে যে না, আপনি আরও 1 বছর 2 বছর থাকেন এটার জন্য। আমি বলি যেটা যে কোনো মানুষের, আমি মনে করি বর্তমান সরকার অধীনে অনেক বুদ্ধিমান মানুষরা আছেন, তারা একটা জার্নি শুরু করেছেন, কোথায় জ্যোতিচিহ্ন টানবেন, কোথায় মর্যাদা নিয়ে তারা তাদের যাত্রাটা সম্পন্ন করবেন, জ্যোতিচিহ্নের রেখাটা বুঝতে পারাটা, এটা আমি মনে করি যে কোনো ইতিহাস সচেতন মানুষের খুব গুরুত্বপূর্ণ। এখানে প্রফেসর ইউনুস সহ তার যারা সহকর্মী আছেন তাদের উপর আস্থা রাখতে চাই। আপনারা সবাইকে আস্থার মধ্যে নিয়ে এই সংস্কার নির্বাচনের যাত্রাটা সম্পন্ন করবেন, বাংলাদেশের গণতান্ত্রিক অভিযাত্রার পথে হাঁটতে পারবে। এটা আমরা দেখতে চাই। দর্শক অনুষ্ঠানের শেষ প্রান্তে আমরা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, এক্স এবং ইউটিউবে তৃতীয় মাত্রা লাইভ স্ট্রিম হচ্ছে, আপনারা দেখতে পারেন। টেলিভিশন পর্দায় দেখতে না পারলে যে কোনো সময় যে কোনো স্থান থেকে ইউটিউবে তৃতীয় মাত্রা চ্যানেলটি সাবস্ক্রাইব করেই পর্ব বা পুরনো পর্বগুলো আপনারা দেখতে পারেন। মিস্টার সাইফুল হক, মিস্টার আব্দুল সালাম, অসংখ্য ধন্যবাদ আলোচনা শোনার জন্য। দর্শক, আমার এই অতিথিরা বলছেন যে সরকারের প্রতি তাদের সমর্থন আছে, কিন্তু সরকারের ভিতরে অনেক প্যারালাল সরকার তারা দেখতে পাচ্ছেন। সরকারের অনেক দুর্বলতা তারা আলোচনার মধ্যে চিহ্নিত করবার চেষ্টা করেছেন। রাজনীতি এবং অর্থনীতিতে যে দুর্বৃত্তায়ন, সেটা দূর করবার কোনো প্রয়াস তাদের মধ্যে নেই। যে কমিশন, একটা হোয়াইট পেপার কমিশনের রিপোর্টের কথা আলোচনা করেছেন, যেটা নিয়ে কোনো বিতর্ক হতো না, কিন্তু সেই বিষয়ে তাদের কোনো তৎপরতা লক্ষ্য করা যায় না। অর্থাৎ সেই অর্থে ডেলিভার করবার যে ক্যাপাসিটি, সেটা সরকারের মধ্যে অনুপস্থিত। এবং ওনারা বলছেন যে জ্যোতিচিহ্নটা কোথায় টানতে হবে সেটা আসলে তাদের বোঝা দরকার, এবং রাজনৈতিক দলগুলোকে যেন তার প্রতিপক্ষ না বানিয়ে ফেলেন সেই প্রবণতা তাদের মধ্যে আছে, এবং রাজনৈতিক দলগুলোকে যেন তারা রাজপথে না পাঠান। পরিস্থিতিটা জটিল থেকে জটিলতর হচ্ছে, এবং সেই জায়গায় ওনারা মনে করেন যত দ্রুত একটা ভালো নির্বাচনের আয়োজন তারা করতে পারবেন, এবং সেটাই এখন তাদের একমাত্র কর্তব্য হয়ে দাঁড়িয়েছে। যদি তারা ডেলিভার করতে পারতেন তাহলে হয়তো অন্তত এই দুই রাজনীতিকের কথায় মনে হচ্ছে তারা আরও কিছুটা সময় নিতে পারতেন। কিন্তু জোর করে গায়ের জোরে ক্ষমতায় থাকবার যে চেষ্টা বা প্রবণতা, সেটা অতি সরকারি একটা প্রবণতা, এবং সেটার ধারাবাহিকতা বলে ওনারা মনে করছেন। কাজেই এক ফ্যাসিবাদকে সরিয়ে আরেক ফ্যাসিবাদকে কোনোভাবেই আশ্রয় প্রশ্রয় দেবার মানসিকতা অন্তত বাংলাদেশের জনগণের এখন আর নেই। আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের সবার জন্য শুভকামনা।